পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ ৯ জয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সিরিজের প্রথম ম্যাচটা যখন বাংলাদেশ জিতেছিল সেদিনও কথা বলেছিলাম, আপনাকে স্টুডিওতে পেয়েছিলাম। আর সিরিজ জয় করলো, আজও পেলাম। মিরপুর স্টেডিয়ামের চারপাশে দর্শকরা উল্লাস করছেন, উচ্ছ্বাস করছেন। বাংলাদেশের ক্রিকেটে এটা একসময় খুবই পরিচিত দৃশ্য ছিল, এখন একটু কম দেখা যায়। দীর্ঘদিন পর বাংলাদেশের দর্শকরা এই সুযোগটা পেয়েছেন। সব মিলে পরিবেশটা কেমন ছিল? আপনি মাঠে কাভার করেছেন খেলাটা। দেখুন, দর্শক কিন্তু সেভাবে আসেনি, বিকজ অফ একটা ঈদের আমেজ রয়েছে এবং সবাই ঘরে ফেরার তারা রয়েছে, তার সঙ্গে মার্কেটে অনেক কিছু ব্যস্ততা এখন বাইরে। তারপরেও কিন্তু যে দর্শকগুলি এসেছিলেন তারা যখন দেখেছেন আজকে সিরিজটা জিতে যাচ্ছে এবং জেতার পরে বাইরে কিন্তু একটা উল্লাস দেখতে পেয়েছি আমরা। সেটা কিন্তু একটা সেই উচ্ছ্বাস উল্লাস অনেক দিন পরেই কিন্তু আসলে আসা। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত অক্টোবরে আমরা সিরিজ জিতেছি, এখানে খুব ভালো ক্রিকেট খেলা হয়েছে, কিন্তু এই পাকিস্তানের বিপক্ষে এই নিউ সময়ে নতুন সরকারের অধীনে জিততে পারা, ইটস অ্যামাজিং। এবং এখানে যারা ছিলেন সবাই উপভোগ করেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জয়টা প্রত্যাশিত ছিল এবং সবাই চাচ্ছিল এরকম একটা রেজাল্ট এই মুহূর্তে, বিশেষ করে যখন আপনার পুরনো দিনগুলি গেছে গত কিছুদিন, সেইখান থেকে বেরিয়ে এসে ক্রিকেটে নানা রকমের আলোচনা সমালোচনা ছিল সেই জায়গা থেকে। এই জয় উৎসর্গ পুরো বাংলাদেশের মানুষের জন্য। আসলে আপনার মনে হয়েছে কিনা যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে পারেনি? ক্রিকেটারদের মাঝে একটা চাপা ক্ষোভের আক্ষেপের জায়গা তো নিশ্চয়ই ছিল। সামনে ওয়ানডে বিশ্বকাপ যদি চিন্তা করেন, বাংলাদেশের এমনিতেই ওয়ানডে বিশ্বকাপের জন্য সরাসরি কোয়ালিফায়ার একটা প্রেশারের ব্যাপারটা আছে। সেই জার্নিটা একরকম বলা যায় পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হবে। আমরা বারবার বলছিলাম যে প্রস্তুতিটা শুরু হচ্ছে। সেই চিন্তাটা ছিল কিনা যে টি-20 বিশ্বকাপটা খেলতে পারিনি, আমাদের একটা নতুন উদ্যমে খেলতে হবে? ডেফিনেটলি আপনার এই যে ওয়ান ডে বিশ্বকাপ খেলা, সরাসরি খেলা, আপনার যদি বাংলাদেশ কোয়ালিফাই করার জন্য আপনার কোয়ালিফাইং টুর্নামেন্ট খেলতে হয়, তাহলে বাংলাদেশ কিন্তু কোয়ালিফাই করবে না। যেমন আপনার জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা এরকম হোঁচট খায়। সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলে যে মানের দল, যে মানের ক্রিকেট এই মুহূর্তে খেলে গত 10-15 বছর ধরে, তাতে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করা খুব জরুরি। এবং বাংলাদেশের এই বছর যে পরিমাণে ওয়ান ডে সিরিজ রয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সিরিজে যে ক্রিকেটটা তারা প্রদর্শন করলো, যেই রকম কন্ডিশনে খেললো, এই কন্ডিশন যদি ধরে রাখে এবং তারা এখানে প্র্যাকটিসও করে, ডোমেস্টিক ক্রিকেটও যদি হয়, সামনে তারা যদি একই ধরনের কন্ডিশনে বানিয়ে খেলে, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ খুব দ্রুতই অষ্টম স্থানে উঠে যাবে র্যাঙ্কিংয়ে। আজকে 9 নম্বরে অলরেডি উঠে গিয়েছে 79 পয়েন্ট নিয়ে। তো ওয়েস্ট ইন্ডিজ পেছনে চলে গিয়েছে, সামনে আরও 2-1টা দলকে পেছনে ফেলে 7 নম্বরে যে ঋত গৌরব, আপনার 6-7-এ আমরা কিন্তু বিলংস করেছিলাম অনেকদিন, সেই জায়গা থেকে আবার কিন্তু সেই জায়গায় ফিরে যাওয়া সম্ভব। এবং আপনি যেটা বললেন যে বিশ্বকাপ একটা বিশ্বকাপ খেলতে না পারার যে কষ্ট, আগেও বলেছিলাম আমি, এই ক্ষত কখনো মোছান নয়। এই ক্ষত কখনো, যে ক্ষত তারা দিয়েছে আসিফ নজরুলরা, তারা সারা জীবন এইটার জন্য অভিশপ্ত হয়ে থাকবেন। আবার যদি এইখানে চিন্তা করেন যে এই বিশ্বকাপ নতুন উদ্যমে শুরু করা, যা শেষ হয়ে যায়, সেখান থেকে সেই দিকে যদি তাকিয়ে থাকেন আপনি, সেখানে কিন্তু সাকসেস হবেন না, আপনাকে যেতে হবে সামনে। সেই যাওয়াটা বাংলাদেশ ক্রিকেট দল শুরু করে দিল পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সিরিজের ছন্দটা যদি নিউজিল্যান্ডের বিপক্ষেও আপনি দেখাতে পারেন, তাহলে ওখানে তাদেরকে হোয়াইট ওয়াশ করাও সম্ভব। যদিও নিউজিল্যান্ডের মেইন দল, মানে সব ক্রিকেটার যারা আইপিএলের কারণে আসতে পারবে না, কিন্তু যারা আসবে নিউজিল্যান্ড কিন্তু জানিয়ে ভালো ক্রিকেট খেলে। সেই জায়গায় বাংলাদেশ একটা ছন্দে চলে এসেছে, এটা নিয়ে ক্যারি করতে পারবে ওখানে। টিম জেলিংটা কেমন দেখলেন? অনেকদিন পর ওয়ানডে টিমটাকে, মানে মাঝখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছিল, আমরা দেখছিলাম কেন সাকিব আল হাসান নেই, সাকিব আল হাসান না থাকলে 2জন প্লেয়ারের ঘাটতি ফিল আপ হয় না। আবার দেখা যাচ্ছে সিনিয়ররা নেই, মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম, অনেকের কথা আসছে। মিরাজের কাঁধে দায়িত্ব, মিরাজ নেতৃত্ব নিয়ে অনেক কথা আছে, তার সমালোচনা হচ্ছিল। সব মিলিয়ে টিম জেলিংটা কেমন দেখলেন? আমরা 3টা ওয়ানডেতেই একই স্কোয়াড খেলাতে দেখলাম বাংলাদেশ দলকে। এখানে কি পরিবর্তন আনা যেত কিনা? বিশ্বকাপ এর কথা মাথায় রেখে আরও যেমন সৌম্য ছিলেন, শরীফুল ছিলেন, তাদেরকে একটা ম্যাচ অন্তত দেওয়া যেত কিনা? নাকি আপনার কাছে মনে হয়েছে যেহেতু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সিরিজ, বাংলাদেশ চেয়েছে মানে আনচেঞ্জড 11টাই খেলাতে? এটা এক জায়গায় আমি মনে করি যে তারা ভুল করেছে, অথবা তারা স্বৈরাচারী করেছে, স্বৈরাচারী অ্যাটিটিউড যেটা শো করে সেটা। কারণ হচ্ছে সাইফ যখন ফেল করছে, সাইফকে আপনি বারবার সুযোগ দিয়ে যাচ্ছেন 3 ম্যাচেই, সেটা সৌম্যর প্রতি আবার অবিচার করা হচ্ছে। সৌম্য কবি তার খেলাটা চেঞ্জ করে ফেলেছে এবং তিনি এখন ভালো ক্রিকেট খেলেন। ডোমেস্টিকের লো উইকেটেও তিনি কিন্তু সুন্দর ক্রিকেট খেলছেন। এবং লাস্ট আমরা ওয়ানডে সিরিজ যেটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে
দেখেছি, সেখানে লাস্ট ম্যাচেও তিনি কিন্তু 92 বা 94 করেছিলেন। তো এইরকম একটা ইনিংস খেলা একজন ব্যাটারকে আপনি হঠাৎ করে বসিয়ে দিলেন এবং তাকে শেষ ম্যাচে সাইড যখন টানা 2 ম্যাচে ব্যর্থ হলো তারপরে আপনি সুযোগ দিলেন না। তার মানে হচ্ছে যে আপনি কারো প্রতি সুবিচার করতে গিয়ে আরেকজনের প্রতি অবিচার করছেন। এটাও যেমন অন্যায়, তেমনি বাংলাদেশ দল যেহেতু সামনে আরও অনেক সিরিজ খেলবে, সেই সুযোগগুলোও রয়েছে শরীফুল বা অন্যদের দেখে নেওয়ার। এই মুহূর্তে নাহিদ রানা এবং যদি তাসকিনের কথা বলেন, তারা ভালো ছন্দে রয়েছে। একইভাবে মুস্তাফিজ চ্যাম্পিয়ন বোলার, তাকে খেলাতেই হবে। আপনি সেই জায়গা থেকে বোলিং ইউনিটটা ঠিকই ছিল, শুধু আপনি স্পিনের জায়গায় যদি চিন্তা করেন মেহেদী হাসান মিরাজ, এখানে রিশাদকে যদি কোনোভাবে প্রয়োজন হতো, রিশাদকে ড্রপ দিয়ে বাহাতি আপনার তানভীর ইসলামকে খেলাতে পারতেন। সেটা ঠিক আছে, তবু জিতে গেছেন, এখন 7 খুন মাপ। পরবর্তীতে সিরিজগুলোতে যেন এই যে আপনার ব্যাকআপ কখনোই যেন শর্ট না পড়ে, যে আপনার কেউ ইনজুর্ড হয়ে গেল কিংবা কেউ ফর্মে নেই, তাকেও খেলাতে হচ্ছে, যেন এই জায়গাগুলো কাভার করার জন্য 2, 4, 5 জন প্লেয়ার অলওয়েজ ব্যাকআপে থাকে এবং তাদেরকে যেন নিয়মিত বিরতিতে দিয়ে আপনার রোটেশন পদ্ধতিতে খেলানো হয়। তানজিদ তামিম সেঞ্চুরি করেছেন, ম্যাচ সেরা হয়েছেন, সিরিজ সেরা হয়েছেন, তাকে নিয়ে সব জায়গায় এখন আলোচনা প্রশংসা চলছে। তানজিদ তামিমের ইনিংসটাকে যদি একটু বিশ্লেষণ করেন, ম্যাচের ইনিংস লেগেছে কিনা? দেখুন, তিনি কিন্তু একটা ভালো ব্যাটার বেসিক্যালি। তার যেটা রয়েছে, প্রথম দিকে তিনি কিন্তু সফল হননি। 7 ম্যাচে তিনি সর্বোচ্চ 16 রান করেছিলেন এক ইনিংসগুলোতে। তো তারপরে গিয়ে তিনি একটা হাফ সেঞ্চুরি করেছিলেন বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে। এর পরবর্তীতে যদি চিন্তা করেন, তামিম যে আস্তে আস্তে ইমপ্রুভ করছেন, কিন্তু তার উপরে টিম ম্যানেজমেন্ট যে পরিমাণে আস্থা রেখেছে এবং তামিম ইকবালের মতো এই তামিমকেও কিন্তু আপনার ওপেনিং স্লটেই শুধুমাত্র বরাদ্দ করে যাচ্ছে। তার মানে হচ্ছে তার উপরে যেরকম আস্থা রাখছেন, অন্যদের প্রতি সেরকম আস্থা রাখাটা জরুরি। কারো উপর যদি ওই রকম আস্থা না রাখেন, তাহলে আপনার জুটি গড়ে উঠবে না। জুটি গড়ে না উঠলে বাংলাদেশ কিন্তু স্টেবল হবে না। একইভাবে যদি আবার চিন্তা করেন, তিনি যেটা বললেন যে আজকে তিনি অসাধারণ একটা ম্যাচুর ইনিংস খেলেছেন কিনা, ডেফিনেটলি তিনি ম্যাচুর ইনিংস খেলেছেন। আমি একটা জায়গা একটু পয়েন্ট আউট করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন ম্যাচ জিতলে 7 খুন মাফ, তবুও আমি একটা জায়গা একটু মানে বলতে চাই, আন্ডারলাইন করতে চাই। সেটা হচ্ছে তানজিদ তামিম যখন শুরুর দিকে মানে আজকের ইনিংসটার অনেকটা সময় তার স্ট্রাইক রেট আসলে 100-র উপরে ছিল। আমরা দেখছিলাম প্রায় 60 বলে 70, 72, 75 রানের মতো ছিল। তারপরের দিকে আমরা শেষ দিকে গিয়ে দেখলাম 107 বলে 107। শেষের দিকে একটু স্লো খেলেছেন কিনা, তিনি আর একটু যদি ফাস্ট খেলতেন, সেটা রানটা আরও 300 প্লাস হয়ে যেত, 320-30 হওয়ারও সুযোগ ছিল কিনা। তানজিদ তামিম যখন খেলে দিয়েছেন, আপনাকে সেঞ্চুরি ইনিংস খেলে দিয়েছেন, তার আর কাজ নেই। বাকি যারা আছেন তাদের তখন স্ট্রাইক রেটটা বাড়িয়ে নিয়ে এটাকে রান 300 প্লাস করার দায়িত্ব ছিল লিটন কুমার দাস, তাওহিদ হৃদয় কিংবা নাজমুল হোসেন শান্ত, তাদের ওপর। কিন্তু আসলে তাদের ওই 320 বা 30টাকে আসলে টার্গেট করা উচিত ছিল। এবং তাদের আপনি যখন এরকম টার্গেট করবেন, এরকম রান অ্যাচিভ করবেন, তখনই আপনার কনফিডেন্স থাকবে যে যে কোনো বড় ইনিংস আমি দাঁড় করাতে পারবো যে কোনো কন্ডিশনে, এবং সেই বড় ইনিংসকে চেঞ্জ করার মতো মানসিকতা আপনার তৈরি হতে হবে। একইভাবে যেটা বললেন যে ওই জায়গাটা আবার আসছে আমি, তিনি যে সেঞ্চুরিটা করেছেন ডেফিনেটলি ম্যাচুর সেঞ্চুরি, কারণ তিনি প্রথম 10 ওভার দেখে উইকেট বোঝার চেষ্টা করেছেন, যে কারণে তিনি একটু বলেছেন। তো এটা কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট ছিল এবং সেটার সাফল্য সেই জায়গা থেকে তিনি ক্যারি করতে পেরেছেন বলে কিন্তু সফল হয়েছে এবং তার কারণেই দল সফল হয়েছে। কিন্তু আরেকজন মানুষকে আমি খুবই কৃতিত্ব দেব আজকে বোলিংয়ে, তাসকিন আহমেদ। প্রথম আপনার 3 ওভারে 2টো উইকেট নিয়েছে, আবার পরবর্তীতে এসে 2টো উইকেট নিয়েছে। যদি সালমান আগার ওই সময় আউট না করতো, তাহলে বাংলাদেশ আজকে ম্যাচ উইনিং মুডে থাকতো না, আজকে থাকতো পাকিস্তান এখানে সেলিব্রেট করতো, বাংলাদেশ এখানে কোমরা মুখে ঘরে ফিরতো এবং আমরা সবাই মানে বিরক্ত হয়ে এখানে কথা বলতাম কিংবা লিখতাম। পেস ইউনিটটার কথাই মানে পুরো থ্রু আউট দ্য সিরিজ কেমন দেখলেন? নাহিদ রানা এক্সেপশনাল বোলিং করেছেন, যে একটু খরুচে ছিলেন, কিন্তু আমরা দেখেছি যৌথভাবে সিরিজ সেরা তিনিও হয়েছেন। নাহিদ রানা, একই সঙ্গে মুস্তাফিজ এবং তাসকিনের কথা তো বললেনই। আমাদের পেস ইউনিটটা কেমন করলো ওভারঅল টুর্নামেন্টে? পেস ইউনিটের মধ্যে যেহেতু আপনার ভেরিয়েশন আছে, আপনার হাতে প্লেয়ার রয়েছে, বোলার রয়েছে যথেষ্ট, তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখন যারা খেলেছেন এই সিরিজে 3 জনই কিন্তু মোটামুটি একটা ব্যালেন্স অবস্থায় এবং ভালো দিয়েছেন। যদিও আনফর্চুনেটলি প্রথম 2টো ম্যাচে তারা কিন্তু পাওয়ার প্লেতে ব্রেক থ্রো দিতে পারেন। শুধুমাত্র নাহিদ রানা 9ম ওভারে এসে ফার্স্ট ম্যাচে একটা ব্রেক থ্রো দিয়েছিলেন, যে কারণে পরপর 5টা উইকেট নেওয়ার কারণে সেই ম্যাচটা আমরা খুব কনভিনসিংলি জিততে পেরেছিলাম এবং এত ভালো ক্রিকেট খেলা হয়েছিল ওই ম্যাচে, যে কারণে পাকিস্তান বুঝতেও পারেনি। কিন্তু
আপনি যে প্রথম পাওয়ার প্লের যে 10 ওভারের মধ্যে আপনি 6 ওভার 5 ওভারের মধ্যে মিনিমাম 1-2টা ব্রেক থ্রু লাগবেই। আপনি যেটা পারেননি বল এই জায়গায় কাজ করার জায়গা রয়েছে। শন টেইট নিঃসন্দেহে এবং হেড কোচ যিনি রয়েছেন তিনি অবশ্যই এই জায়গাটা দেখবেন এবং এই বোলারদের কীভাবে পাওয়ার প্লেটাকে আরও বেশি ইউটিলাইজ করতে পারে সেটা অবশ্যই করবে। আপনি আরেকটা বললেন যে পেস বোলিংয়ে এখানে নাহিদ রানার উত্থানটাকে আমি খুবই পজিটিভলি দেখি। নাহিদ রানার চেঞ্জ দেখছেন কিনা কোনো জায়গায়? তিনি যেমনটা বলছেন যে উনি পেসের সাথে সাথে এখন এক্সট্রা বাউন্সটাকে বা অন্যান্য কিছু স্কিল উনি আয়ত্ত করার চেষ্টা করছেন, কোনো মানে চেঞ্জ দেখছেন কিনা তাকে? বড় পরিবর্তন দেখিনি, সামান্য একটু আউটসুইং দেখেছি, কিন্তু তার ইনসুইংগুলি ডেভেলপ করতে হবে। তানজিদ হাসান তামিম, তানজিদ সাকিব তিনি যদি ফিট থাকেন তাহলে নাহিদ রানার কিন্তু সুযোগ হতো না। এটাও কিন্তু একটা অপরচুনিটি, কারো ইনজুরি কারো সর্বনাশ কারো পৌষমাস, ঠিক সেই রকমই ও ইনজুরির কারণে সাকিব খেলতে পারেনি, কিন্তু এখানে নাহিদ রানার সেই জায়গায় নিজেকে প্রেজেন্ট করার একটা জায়গা পেয়েছেন, সিরিজ সেরা হয়েছেন যৌথভাবে। সো এটাও কিন্তু একটা ভালো দিক। এবং এই যে পরবর্তীতে কম্পিটিশনটা হবে 6 জনের মধ্যে মারামারি কে জায়গা নেবে, তো খেলতে হলে আপনাকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে হবে। সেক্ষেত্রে তার যে ভেরিয়েশনগুলো আমি মনে করি যে শুধুমাত্র পেস না, পেস দিয়ে একজন বোলার অনেক ব্যাটারের সামনে টিকবে না, ভারতীয় ব্যাটারদের সঙ্গে কিংবা অস্ট্রেলিয়া ব্যাটারদের সামনে পেস কোনো ব্যাপার না, তারা কিন্তু খেলে দিবেন। সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে তাকে ছোট ছোট ভেরিয়েশনে শিখতে হবে, গতির সঙ্গে যেন কখনো স্লোয়ার কখনো আপনার যেন ইনসুইং কখনো আউটসুইং, এই যে এগুলি দিতে পারবেন যখন, তখন তিনি সাকসেস হবে। কখনো ব্লক ডেলিভারিও দিতে হবে। বাংলাদেশের যদি আপনি মিডল অর্ডার বলেন, লোয়ার মিডল অর্ডারটা বলেন, এই জায়গাটা নিয়ে কিন্তু অনেকেরই কথা আছে। 5-6 নম্বরের ব্যাটসম্যান দীর্ঘদিন যেটা মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এই জায়গাগুলোতে খেলতেন, ওই জায়গায় একটু ঘাটতি দেখা যাচ্ছে কিনা? আমরা খুব সেটেল হতে দেখছি না কাউকে। কারেক্ট, আপনি একদম রাইটলি পয়েন্ট আউট করেছেন। আপনি তাওহিদ হৃদয়ের কাছ থেকে কিন্তু সেই সার্ভিসটা আমরা পাচ্ছি না, যেরকম টি-20তে তার কাছ থেকে যে সার্ভিসটা আমরা পেয়েছি প্রথম দিকে গত 2 বছরে, কিন্তু সেই জায়গা থেকে ওই জায়গাতে তিনি একটু হোঁচট খেয়েছেন। আবার জাকের আলী অনিক তিনি ফেইলিওর হওয়াতে এই জায়গাটা একটা শূন্যতা তৈরি হয়েছে। তিনি কিন্তু যখন ছন্দে ছিলেন তখন এই জায়গাটা কাভার আপ করে ফেলেছিল বাংলাদেশ অনেকটাই। এর পরবর্তী এখন লিটনকে আনাতে একটা পজিটিভ দিক দেখছি আমি। লিটন কিন্তু পরপর 2টো ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন, এই 2 ম্যাচে 41 রান করে আউট হয়েছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং শুধু আমি না, অন্যরাও তার যে সক্ষমতা রয়েছে সেই জায়গা থেকে যেটা বোঝা যায়, তিনি যদি স্পিন খেলেন এবং ওই সময় যদি খুব ধৈর্য ধরে ইনিংসটা ক্যারি করেন তাহলে তিনি ওই জায়গায় দাঁড়িয়েও সেঞ্চুরি করার মতো যোগ্যতা রাখেন এবং বাংলাদেশকে সবচেয়ে বেটার সার্ভিসটা ওই জায়গায় দিতে পারেন। খুবই অল্প সময় 30 সেকেন্ডে একটু বলবেন, মেহেদী হাসান মিরাজ, তার কাঁধে খুব গুরু দায়িত্ব, তার জন্য এই সিরিজটা একটা লার্নিং হয়ে থাকলো কিনা? মেহেদী হাসান মিরাজ বোলিংটা করেছেন কনফিডেন্সলি, তিনি ফিল্ডিংটা করেছেন সেটা ভালো ছিল, কিন্তু তার যে ক্যাপ্টেন্সির মধ্যে কোনো কারিশমাটিক কোনো কিছু নেই। তিনি যেটা করতে পারেন সেখানে তার যদি তার ওই জায়গায় আউট অফ দ্য বক্স কিছু না করতে পারেন তাহলে তাকে কিন্তু সেই ক্যাপ্টেন্সি হারাতে হবে। খুব বেশি সময় না, কিন্তু রেজাল্টের কারণে হয়তো টিকে যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি তাকে ভিতরে যদি ওই জিনিসগুলো গ্রো না করতে পারেন, এক্সট্রা অর্ডিনারি কিছু না আনতে পারেন, কীভাবে চেঞ্জ মাশরাফিরা যেটা করতেন, লিটন যেটা করতে পারেন, কিংবা সাকিব আল হাসান যেরকম এগ্রেসিভ হতে পারতেন, এরকম অ্যাটিটিউডও আপনার ভিতরে আসতে হবে। রাইট, আমরা এক্সপেক্ট করি খুব দ্রুত এই যে ছোটোখাটো জায়গাগুলি আছে এগুলো আসলে আইডেন্টিফাই করবে বাংলাদেশ দল এবং সেই জায়গাগুলো ভুল শুধরে নেবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।